নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ ট্রেড উইথ বিশেষ চ্যানেল। তো আজকে আমি লাইভ মার্কেট নিয়ে তো আলোচনা করব, সাথে কিছু এমন কিছু স্টক থাকবে যেগুলো তোমরা বাজেটের আগে দেখতে পারো। তো বাজেটের জন্য সেগুলোতে কিন্তু পজিশন নেওয়া যেতে পারে। এখানে কোনো বাই সেল হোল্ড রেকমেন্ডেশন নয়, বাট আমি জাস্ট অ্যানালাইজিং পারপাস বলছি। তোমরা নিজেদের বিচার বুদ্ধি অনুযায়ী কিন্তু পজিশন নিতে পারো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, নিফটি কিন্তু আজকে ঠিক মানে একটা ইনডিসিসিভ জোনে এসে ক্লোজিংটা দিয়েছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ একটা ডজি ক্যান্ডেল তৈরি হয়েছে। গত আগের দিনকের যে পজিশন মানে যে হাইটা ছিল, ঠিক সেই হাইতে এসে নিফটি কিন্তু আজকে বন্ধ দিয়েছে। ঠিক আছে, এই যে দেখতেই পাচ্ছ এখানটা, এটা হলো আগের দিনের হাই, আজকে কিন্তু সেইখানে এসেই নিফটি বন্ধ দিয়েছে। তো এই মোমেন্টাম কিন্তু এখনো বজায় আছে এবং দেখতে পাচ্ছ 20 তে এসে নিফটি বন্ধ দিয়েছে। তো মার্কেটে কিন্তু এখনো পর্যন্ত বুলিশ ট্রেন্ডটা কিন্তু বজায় থাকছে। কেন বলছি বুলিশ ট্রেন্ড বজায় থাকছে? দেখো, আজকে কিন্তু অন্যান্য যত ইন্ডেক্স গুলো আছে সেই ইন্ডেক্স গুলো কিন্তু ভালোই রিটার্ন দিয়েছে। সব থেকে টপ পারফর্মিং ইন্ডেক্স ছিল আজকে নিফটির পিএসইউ ব্যাংক। দেখতেই পাচ্ছ প্রায় 3% মতন আপ ছিল আজকে। ঠিক আছে, তো পিওসি সেক্টরটা কিন্তু অনেকদিন ধরে দাঁড়িয়েছিল, এখন কিন্তু আবার আস্তে আস্তে কিন্তু ওর জায়গাটা তৈরি করছে। যেহেতু সামনে বাজেট আছে, তো মার্কেট মনে করছে বাজেটে পিএসসি সেক্টর ব্যাংকের পিএসসি ব্যাংকগুলোর জন্য কিন্তু একটা ভালো নিউজ আসতে চলেছে। সেই জন্যই কিন্তু দেখতে পাচ্ছ এই যে কনসলিডেশন জোনটা ছিল সে কিন্তু ব্রেক করেছে আজকের দিনে, এবং ও কিন্তু উপরের দিকে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তো নিফটি পিএসইউ ব্যাংক যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু আমরা নিফটি ব্যাংকেও কিন্তু বাড়তে দেখতে পারি। আর বিশেষত আজকের দিনটা পুরো নিফটি পিএসইউ ব্যাংকের জন্যই কিন্তু ব্যাংক নিফটি একটু হাইতে গেছিল। শেষের দিকে যদিও একটু আমাদের যে প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলো আছে সেগুলোর জন্য ব্যাংক নিফটি একটু কারেকশন হয়, তাহলেও ব্যাংক নিফটিতেও কিন্তু এখনো পজিটিভ মোমেন্টাম বজায় আছে। ঠিক আছে, ও যদিও একটা জোনের মধ্যে ট্রেড করছে, কনসলিডেশন এর ভেতর রয়েছে। তো আগামী দিনে বাজেটের জন্য কিন্তু ব্যাংক নিফটি পিএসইউ ব্যাংক এরা কিন্তু ডার্ক হর্স হতে চলেছে। সেক্ষেত্রে কিন্তু নিফটিকে আমরা ইজিলি, এমনও হতে পারে যে বাজেটের আগে আমরা 25,000-এর ভেতর দেখতে পারি নিফটিকে। ঠিক আছে, তো আজকে কিন্তু নিফটি আহ দেখতে পারবে নিফটি চার্টটা যদি একটু আমরা একটু ভালো করে ইন ডেপথ অ্যানালাইজ করি তাহলে দেখতে পারবো এই কদিন কিন্তু নিফটি 500 টাচ করছিল, কিন্তু তারপরেও 500-র নিচে এসে বারবার বারবার বন্ধ দিচ্ছিল। ঠিক আছে, 500 টাচ করছে কিন্তু 500-র নিচে এসে বন্ধ দিচ্ছে। আজকে কিন্তু প্রথমবারের জন্য নিফটি 500 উপরে বন্ধ দিল। ঠিক আছে, ও কিন্তু উপরে প্রথমে ওপেন অনেক উপরে খুলেছিল, যেখানে খুলেছিল সেখানেই প্রায় বন্ধ হয়েছে। নিচে এসছিল, তারপর কিন্তু আবার ওপরে উঠে সেই কিন্তু 500-র ওপরেই ডিসিসিভ ভাবে কিন্তু বন্ধটা দিয়েছে। তো এটা কিন্তু একটা বুলিশ মোমেন্টাম আহ বজায় থাকছে মার্কেটে এখনো পর্যন্ত। এছাড়া দেখতে পাচ্ছ আগের দিনকে নিফটি আইটি অনেকটা বেড়েছিল, আজকে সামান্য একদম ফ্ল্যাট হিসাবে বন্ধ। 11% 39,000-এর একটা ইন্ডেক্সে কোনো ম্যাটারই নয়, তো পুরোপুরি ফ্ল্যাট বন্ধ দিয়েছে নিফটি আইটি। ঠিক আছে, তো এই সপ্তাহটা কিন্তু আমরা নিফটিকে আহ 24,500 থেকে শুরু করে 25,000-এর মধ্যে ট্রেড করতে দেখতে পারবো। এর নিচে কিন্তু যাবে না। ঠিক আছে, 24,500 থেকে 25,000, এর এর নিচে এই যে দুটো গোল পোস্ট, এই গোল পোস্টের বাইরে কিন্তু নিফটি কিন্তু কোনোভাবেই ট্রেড করবে না বলে আমার ধারণা। 24,500 আমি এটা একটু মার্ক করে দিই। ধরো এই জোনটা 24,480, এই জোনটা, আর ওপরের দিকে 25,000, আমরা কিন্তু এই সপ্তাহে 25,000 দেখতে পারি, একটা চান্স কিন্তু আছে, যেহেতু মোমেন্টামটা পজিটিভ আছে। ঠিক আছে, এর বাইরে কিন্তু নিফটি কিন্তু যাবে না, কারণ এই দেখো আজকে হলো গিয়ে তোমার মানডে, কালকের দিনে মার্কেট খোলা, বুধবারে মার্কেট বন্ধ, পরশুদিন আবার মার্কেট খোলা। তার মানে কাল বুধবারে মার্কেট বন্ধ মানে ব্যাংক নিফটির এক্সপায়ারি কিন্তু কালকে হতে চলেছে, টুইসডেতে, এবং নিফটি এক্সপায়ারি থার্সডেতেই হবে। তো ওয়েডনেসডেতে কিন্তু ক্লোজ যেহেতু রয়েছে, তো ব্যাংক নিফটির এক্সপায়ারি কিন্তু কালকে। এবার ব্যাংক নিফটি যেহেতু কালকে এক্সপায়ারি, ব্যাংক নিফটি এই মুহূর্তে 52,455-তে ট্রেড করছে। ব্যাংক নিফটি যতক্ষণ 52,000 হোল্ড করছে ততক্ষণ কিন্তু মোমেন্টাম বুলিশ থাকছে। হুম, ও যতক্ষণ 52,000 হোল্ড করবে ততক্ষণ কিন্তু মোমেন্টাম পজিটিভই আছে। ঠিক আছে, কোনো টেনশনই নেই। তো শর্ট করার কথাটাও ভেবো না। আরেকটা কথা, কালকে যেহেতু ব্যাংক নিফটির এক্সপায়ারি, তো আমি এটাও বলে দিতে পারি এখন একটু অ্যানালাইজ করে যে কোথায় যে ব্যাংক নিফটি বন্ধ হতে পারে। ব্যাংক নিফটির জোনটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো, ব্যাংক নিফটি বন্ধ হয়েছে 52,455-তে,
কিন্তু এখানে লক্ষ্য করে দেখো 52,500-তে কিন্তু 24 লাখ লোক অলরেডি পুট রাইট করে বসে আছে। তার মানে এরা ভাবছে ব্যাংক নিফটি 52,500-র ওপরেই থাকবে। ঠিক আছে, তো এখানে 52,500 আর এখানে 53,000, এখানে প্রায় 26 লাখ লোক পুট কল রাইটার বসে আছে। তো এই যে জোনটা নিফটি কালকে ব্যাংক নিফটি এক্সপায়ারি কিন্তু কালকে এই জোনের ভেতরেই হবে। ঠিক আছে, 52,500 থেকে 53,000-এর ভেতরে, এর বাইরে ব্যাংক নিফটিকে কালকে আমরা দেখবো না, কোনোভাবেই দেখবো না। ঠিক আছে, তো এটা মাথায় রেখে কালকে যদি ব্যাংক নিফটি থেকে ট্রেড নাও তো সেটা ট্রেড করতে পারো। মানে সাপোর্ট কোথায়? 52,500-তে সাপোর্ট, রেজিস্ট্যান্স 53,000। হুম, যেটা আজকেও প্রায় ব্যাংক নিফটি সকালবেলা ঘুরে এসছে কিছুটা ওরকম উপর থেকেই, দেখতেই পাচ্ছ এই যে 52,665 থেকে ফিরে চলে এসছে। তো ওই দুটো গোল পোস্টের ভেতরে কিন্তু ব্যাংক নিফটিকে আমরা ট্রেড করতে দেখতে পারি। আর তারপরে তো নিফটির এক্সপায়ারি রয়েছে। এবার ব্যাংক নিফটি যদি 500 পয়েন্টের মুভমেন্ট দিয়ে দেয়, নিফটিও নিশ্চয়ই 200 পয়েন্টের মুভমেন্ট দেবে। তো নিফটি যদি কালকে যদি 200 পয়েন্টের মুভমেন্ট দিয়ে দেয় বাই এনি চান্স, তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে আরেকটা জিনিস দেখতে পারি, নিফটিকে খুব তাড়াতাড়ি মানে বৃহস্পতিবারে হয়তো 25,000 ও ব্রেক করে দিতে পারে। তো বি কেয়ারফুল অন দ্যাট। আর গিফট নিফটি যদিও এই মুহূর্তে একটু নেগেটিভ দেখাচ্ছে, কিন্তু আমার মনে হয় না এই নেগেটিভটা থাকবে। সকালবেলা দেখবে এটা পজিটিভই হয়ে গেছে, কারণ এখন কিন্তু বাই অন ডিপস মার্কেটে কিন্তু চলছে। সো এটা মাথায় রেখে মার্কেটে কাজ করা যেতে পারে। তো এটা তো মোটামুটি গেল নিফটির অ্যানালাইজিং। নিফটি এবং ব্যাংক নিফটি কিন্তু অ্যানালাইজ করে দিলাম আমি। এরপরে আমরা চলো কিছু স্টক দেখে নিই, যে স্টকগুলো আমরা আগামী দিনে বাজেটের জন্য নিতে পারি। ঠিক আছে, তো আমার যে লিস্ট আছে, লিস্ট অফ স্টকস আছে, তার মধ্যে কিন্তু সবার ওপরের দিকে থাকবে এল&টি। ঠিক আছে, এল&টি কেন থাকবে আমি সেটাও তোমাদের বলে দিচ্ছি। দেখো, একমাত্র এল&টি এমন একটা কোম্পানি যে কিন্তু ভারতবর্ষের ইনফ্রাস্ট্রাকচারটা পুরো দাঁড় করিয়ে রেখে দিয়েছে, তাই না? ইনফ্রাস্ট্রাকচারে যদি বলো, একমাত্র কিন্তু এল&টি হলো ডার্ক হর্স, সব থেকে বড় কোম্পানি। সেই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ও কিন্তু একটা বক্সের মধ্যে ট্রেড করে যাচ্ছে, দেখতে পাচ্ছ, উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, এই বক্সের ভেতরেও ট্রেড করে যাচ্ছে। তো আমি যেটা মনে করছি, বাজেটে কিন্তু এল&টির জন্য খুব বড় একটা নিউজ আসতে চলেছে, সেই জন্যই কিন্তু এল&টি কন্টিনিউয়াসলি ও কিন্তু কনসলিডেশন করছে। হুম, তো এল&টি বাজেটের পরে 4,000 চলে যাবে, এটাতে কোনো সন্দেহই নেই। কারণ ইন্ডিয়ার যদি গ্রোথ স্টোরি যদি বানাতে হয়, তাহলে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার একটা বিরাট রোল প্লে করে এখানে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এল&টির ছাড়া কিন্তু পসিবল নয়। আচ্ছা, তোমরা কি কেউ জানো যে এল&টি ডিফেন্স সেক্টরেও আছে? যদি কেউ জেনে থাকো কথাটা, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এল&টি কিন্তু আমাদের ডিফেন্সেও আছে। তো ডিফেন্সেরও যদি কোনো নিউজ গভর্নমেন্ট যদি কিছু তৈরি করতে যায়, সেক্ষেত্রে কিন্তু এল&টি কে ছাড়া কিন্তু করতে পারবে না। ঠিক আছে, তো কমেন্ট করে অবশ্যই জানিও যদি তোমরা কেউ জেনে থাকো যে এল&টি ডিফেন্স সেক্টরে আছে কিনা। তো প্রথম আমার ডার্ক হর্স হলো বাজেটের জন্য এল&টি। ঠিক আছে, দেন যে কোম্পানিটা আমরা বলবো সেটা হলো হাটকো। হাটকো কেন বলছি? দেখো, হাটকো বলার একটাই রিজন, যদি বিজেপি সরকার এই মুহূর্তে হাউজিং এর উপরে যদি জোর দেয় বাজেটে, ঠিক আছে, যেটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ চালু হয়ে গেছে, নিশ্চয়ই নিউজ আছে, নাহলে হঠাৎ করে হাটকো এখানে কনসলিডেট করছিল, হঠাৎ করে কেন বাড়বে? নিশ্চয়ই নিউজ আছে, নিউজ না থাকলে ভেতরের খবর আছে নিশ্চয়ই বাজেটে, সেই জন্য কিন্তু ও উঠছে। আর দেখো, এখন কিন্তু কোনো টেকনিক্যাল মানা যাবে না এই মুহূর্তে। কিছু কিছু ইভেন্ট আছে যে সময় কোনো টেকনিক্যাল কাজ করে না, যেমন ভোটের রেজাল্ট, তোমরা দেখেছো ভোটের আগের দিন কি পরিমাণ ভোলাটিলিটি ছিল। আচ্ছা, বাজেট, ঠিক আছে, তারপরে এই রিজার্ভ ব্যাংকের রেপো রেট, এই সমস্ত দিনগুলোতে কিন্তু কোনো রকম টেকনিক্যাল কাজ করে না। ঠিক আছে, তো এটা মাথায় রেখো। এছাড়া দেখো, আমি আগের দিনকে একটা স্টক বলেছিলাম, আমার গ্রুপে দিয়েছিলাম, আমি তোমাদের আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা একবার দেখাই। দেখো, আমি কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে স্টকটা, এটা ছিল এজিস লজিস্টিক। ঠিক আছে, এই স্টকটা আমি কিন্তু অলরেডি গ্রুপে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ 847 টাকায় ট্রেড করছে। আমি বলেও দিয়েছিলাম যে কত টাকায় কেনা যেতে পারে স্টকটা। দেখো, এই 847 থেকে 850-এর মধ্যে বাই করা যেতে পারে। স্টপ লস থাকবে 800 টাকা, টার্গেট 1000 টাকা। এবার এই যে স্টকটা আজকে দেখো, এই দেখো এজিস লজিস্টিক, দেখো কতটা ডিপ দিয়েছিল আজকে বাই করার জন্য, 822-এ এসেছিল। ঠিক আছে, সেখান থেকে কিন্তু সুন্দরভাবে একটা মোমেন্টাম বজায় রেখে 861-তে দেখছো ক্লোজিং দিয়েছে, 880-তেও চলে গেছিল দুপুরবেলা। ঠিক আছে, তো এই স্টকটার দিকে কিন্তু
লক্ষ্য রাখা যেতে পারে। কারণ দেখো ফ্লিপকার্ট, অ্যামাজন আমরা সবাই ডেলিভারি নিচ্ছি এখন। তো এই লজিস্টিক কোম্পানিগুলোকে কিন্তু প্রয়োজন আছে সেইগুলোকে ডেলিভারি করে দেওয়ার জন্য, এবং এদের বিজনেস খুব ভালো। তোমরা স্কিনারে যে এদের পুরো ফান্ডামেন্টাল দেখতে পারো, চেক করো। তো দেখতে পাচ্ছ এই সুন্দর একটা মোমেন্টাম কিন্তু উপরের দিকে দেখাচ্ছে, এখান থেকে ঘোরার একটা প্রবণতা দেখাচ্ছে। তো এই স্টকটা কিন্তু টার্গেটে রাখতে পারো তোমরা, ঠিক আছে। আর এর এর ইয়েটা চালটা দেখো, এ ওঠে আবার ঠিক ওই আগের সাপোর্টে আসে, আবার ওঠে, আবার আগের সাপোর্টে আসে, আবার নামে, আবার ওঠে, এ দেখো আবার দেখো নামলো, আবার সেই আবার আগের সাপোর্টে, মানে সিঁড়ি ভাঙা অঙ্কের মতন কিন্তু দেখো, আবার উঠলো, আবার নামলো, আবার উঠলো, আবার দেখো এখান থেকেও কিন্তু সে আগের ওই জোনটা থেকেই কিন্তু আবার একটা ঘোরার প্রবণতা দেখাচ্ছে। এখন কালকের দিনটা দেখতে হবে যে আদৌ এর উপরে কোনো ক্যান্ডেল তৈরি করছে কিনা, নাকি এর নিচে এসে ক্যান্ডেল তৈরি করছে। ঠিক আছে, যদি কালকে এর উপরে কোনো ক্যান্ডেল তৈরি করে তাহলে এই নিচে স্টপ লস রেখে কিন্তু বাই করা যেতে পারে, চোখ বন্ধ করে। হুম। তো এই স্টকটার দিকে একবার তোমরা নজর রেখো। এছাড়া দেখো আরইসি, রুরাল ইলেকট্রিক্যাল কর্পোরেশন, এও কিন্তু একটু হালকা কনসলিডেশনের ভেতর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো দুদিন তো হালকা কনসলিডেট করলো, তবে আমার মনে হচ্ছে এর নিচে আসবে না, 600-র নিচে যাবে না। তো যদি 600-র কাছাকাছি পাও তো নিয়ে নিও এই স্টকটা। এ কিন্তু আগামী দিনে লম্বা রেসের ঘোড়া হতে চলেছে। মাল্টিব্যাগার আমরা বলি তো, 2 টাকা 5 টাকার স্টক শুধু মাল্টিব্যাগার হয় না, ঠিক আছে, একটু ভালো স্টকও মাল্টিব্যাগার হয়। আরইসি কততে ছিল দেখো, দেখো 100 টাকার স্টক, দেখো কবে ছিল এটা, 3 জুলাই 2023, 157 টাকা। দেখো জানুয়ারি 2023, 115 টাকায় ছিল এই স্টকটা। সেই স্টক আজকে 633 টাকায় চলছে। এটা কি মাল্টি ব্যাগার নয়? বোঝাতে পারলাম? তো এই স্টক গুলোর দিকে নজর রেখো। এছাড়া দেখো ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়াতে একবার বাই করা যেতে পারে, কারণ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া ও একদম সুন্দরভাবে কনসলিডেট করছে। ও কিন্তু আগের দিনকে একটু উপরে গেছিল, কিন্তু এই যে জোনটা দেখছো, এই জোনটা কিন্তু ও কিন্তু বজায় রাখছে, ঠিক আছে। তো এই জোনটা ও সাপোর্ট হিসাবে এখন কাজ করবে। স্টপ লস এই লেভেলটায় থাকবে। আমি একবার তোমাদের সুবিধার জন্য মার্ক করে দিচ্ছি। দেখো এই জোনটা স্টপ লস থাকবে, এই জোনটা 273, 70, 75, এই জোনটা স্টপ লস রেখে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়াকে কিন্তু বাই করা যেতে পারে। এ কিন্তু ঠিকঠাক পজিশনে এই মুহূর্তে আছে বলে আমার মনে হচ্ছে, ঠিক আছে। এছাড়া দেখো খুব ভালো ভালো কিছু স্টক, এসবিআই তো বেড়েছে দেখতেই পাচ্ছ তোমরা। আমি জোম্যাটো আমার গ্রুপে বলা আছে অলরেডি, ঠিক আছে। আচ্ছা, কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই চ্যানেলে গেলে দেখবে, আমার এই চ্যানেলের যে উপরে এখানে দেখবে যে chat.whatsapp.com, এটা আমার গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, সেই গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। আমি আমার অ্যানালাইজ গুলো শেয়ার করি প্রত্যেক সপ্তাহের শেষে, যে কোন কোন স্টক গুলো বাইং করা যেতে পারে এই মুহূর্তে। দেখো আমি অনেকগুলো দিয়েছি, টাটা পাওয়ারও দিয়েছি, আইইএক্স দিয়েছি, লেমন ট্রি দিয়েছি, সব ডিটেলস আমার দেয়া আছে। তো এইগুলো কিন্তু দেখতে পারো। আরসিএফ আজকেও দেখো, আজকেও বেড়েছে। আরসিএফ, এখানে আরসিএফ নেই, আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে, এখানেই থাকার কথা। এরকম আরসিএফ কিন্তু আজকেও প্রায় 2% পজিটিভ, ঠিক আছে। আমি কালকে গ্রুপে দিয়েছিলাম, দেখো এই যে প্রাইস টু বাই 230 থেকে 235। তো আজকে কিন্তু 230-এর তুমি যদি লো দেখো, লো কিন্তু ওই 224 আর হাই 237। তো বাইং কিন্তু এখানে আসছে, বাইং না হলে কিন্তু আজকে নিচে যাওয়ার কথা ছিল। তো সুন্দরভাবে বাইং চলে আসছে এখানে। তো এই স্টকটাও কিন্তু দেখতে পারো। এছাড়া আমার চ্যানেলটা দেখে নিও একবার, চ্যানেলে আমি অনেকগুলো স্টক আগের দিনকে রেকমেন্ড করেছিলাম। এই যে এইখানে এই স্টক গুলো দেখে নিও, এই স্টক গুলো দেখে নিও, এগুলো ভালো ভালো পজিশনে আছে। মাত্র 3 সপ্তাহ আগে কল্যাণ জুয়েলার্স আমি বলেছিলাম, কল্যাণ জুয়েলার্স আজকে কোথায় ট্রেড করছে দেখো, এই দেখো কল্যাণ জুয়েলার্স 514 টাকায় ট্রেড করছে। আমি কিন্তু অনেক কমে বলেছিলাম সে সময়, 3 সপ্তাহ আগে। দেখে নিও একবার চেক করে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের মতামতগুলো, ভিডিও ভালো লাগছে কিনা অবশ্যই জানিও। তোমরা কমেন্ট করলে আমি একটু মোটিভেটেড হবো, আরো হয়তো ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসবো, যাতে তোমরাও মার্কেটে ভালোভাবে কাজ করতে পারো, ঠিক আছে। আমি আর আজকে আমার প্রফিট অ্যান্ড লস দেখালাম না। আচ্ছা চলো দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ আজকে প্রায় 6,000 টাকার মতন প্রফিট এসছে এই অ্যাকাউন্টটায়। আর একটা অ্যাকাউন্ট আছে আমার যেখানে আহ, ওই মোটামুটি ওরকমই একটা প্রফিট এসছে। ডিসকাশনে গেলাম না, আমি জাস্ট প্রফিটটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো পুরোটাই নলেজ বেসড ট্রেডিং করা, নলেজ ছাড়া কিন্তু ট্রেড হয় না, ঠিক আছে। তো মোটামুটি আজকে এই ভিডিওটাই ছিল।
ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে? ভালো থেকো তোমরা সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।